তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করব ভালো আছো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি ক্লাস 11-এর সেট তত্ত্ব টপিকটা নিয়ে। আমি জানি অনেক স্টুডেন্টেরই এই সেট তত্ত্ব নিয়ে খুব কনসেপ্টে ক্লিয়ার নেই আর কি। তো আমি চলে আসছি তোমাদের সেটের সঙ্গে, পুরো সেটিং করিয়ে দেবো বস। পুরো সেটকে তোমরা জলের মতো বুঝে যাবে, পুরো সেটিং হয়ে যাবে সেটের সঙ্গে, ঠিক আছে? কিন্তু ভাই তোমাদের লাইফের সেটিং আমি করাতে পারবো না, ঠিক আছে? তোমাদের সেটের সঙ্গে পুরো সেটিং করিয়ে দেবো। চলো দেখা যাক, সেটটা আমরা একটু বুঝে নিই। ফার্স্ট তোমাদের সেট নিয়ে এই কিছু জিনিস, যে চিহ্ন টিহ্ন আছে না, এই যে প্রতীক চিহ্ন, এগুলো তোমাদের একটু দেখতে হবে। এইটা তোমরা, আমি ছায়ার বই থেকে করাচ্ছি, তোমরা প্রথম পৃষ্ঠায় 3 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে, ঠিক আছে? 3 নম্বর পৃষ্ঠাতে তোমরা এটা পেয়ে যাবে। তোমাদের এগুলো একটু দেখে নিতে হবে, মানেগুলোও দেখে নিতে হবে। যেমন এই চিহ্নটার মানে সমান, এইটা নট ইকুয়াল টু মানে এটা সমান নয়, ঠিক আছে? এরকম জিনিসগুলো তোমাদের একটু দেখে নিতে হবে, নইলে একটু বুঝতে অসুবিধা হবে আর কি। তো প্রথমে দেখো সেটের সংজ্ঞাতে কি বলেছে। সেটের সংজ্ঞাতে বলেছে বস্তুসমূহের সংকলন বা সমষ্টিকে সেট আখ্যা দেওয়া হয়। সংকলনটি সুসংজ্ঞাত হবে। সংকলনের অন্তর্গত যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন হবে, ঠিক আছে? তারপর বলেছে সংকলনের অন্তর্গত বস্তুগুলো ক্রম নিরপেক্ষ হবে। এগুলো তোমরা দেখে নাও, আমি এগুলো বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, সহজে। অতএব তোমাকে একটা বলে দিয়েছে জিনিস, যে 6 ইঞ্চি লম্বা, এইটাকেই ওরা ওখানে বলেছে সুসংজ্ঞাত, মানে একটা নির্দিষ্ট নিয়ম বলে দিয়েছে। 6 ইঞ্চির কম হলে হবে না, 6 ইঞ্চির বেশি হলে হবে না। তোমাদের 6 ইঞ্চি, যারা পুরো প্রপার 6 ইঞ্চি, তাদের সেট তোমাকে বানাতে হবে, ঠিক আছে? তুমি যদি 6 ইঞ্চি 6.1 ইঞ্চি হয়ে যায়, তাহলে সেটা সেট হবে না। শুধু 6 ইঞ্চি তোমাকে সেট, 6 ইঞ্চি যারা প্রপার পুরো 6 ইঞ্চি, তাদের সেট বানাতে হবে। এইটাই বলে দিয়েছে, এটা সুসংজ্ঞাত, মানে একটা নির্দিষ্ট নিয়ম বলে দিয়েছে, ঠিক আছে? সো আমি সেটটাকে ধরে নিয়েছি এ। আর তোমাদের হ্যাঁ, প্রথমে একটা বলে দেওয়া উচিত, সেটকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে মানে তৈরি করি আর কি। হ্যাঁ, এই দ্বিতীয় বন্ধনীর মাঝে এরকম সেট থাকবে, ঠিক আছে? আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে সেটকে ঘিরেবো, এটাকে তাহলে আমরা সেট বুঝবো, না হলে সেট হবে না, ঠিক আছে? আমি ভেবে নিচ্ছি 6 ইঞ্চির 6 ইঞ্চি লম্বা আছে। কিছু ছাত্র যেমন রোহিত, তারপরে সোহম, তারপর অর্ণব, আরও এখানে লেখা যায়। আমি 3টা ধরে নিয়ে করছি, ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য। তার অন্তর্গত যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন হবে। আই দেখো, ওরা যেটা বোঝাতে চেয়েছে, এই রোহিত আর সোহম এই দুটো আলাদা হবে। যদি আবার রোহিত চলে আসতো, ভেবে নাও, রোহিতের পর আবার রোহিত চলে আসতো, তাহলে এইটা তোমার সেট হতো না। তারপরে আবার ধরো সোহম, একই জিনিসটা হবে, কিন্তু রোহিতটা দুবার চলে আসছে, এটা তোমরা সেট হবে না, ঠিক আছে? ওরা এটাই বলতে চেয়েছে, সনের অন্তর্গত যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন হবে। দেখো, রোহিত ভিন্ন, সোহম ভিন্ন, অর্ণব ভিন্ন, ওরা এটা বুঝাতে চেয়েছে। তারপরে বলেছে সংকলনের অন্তর্গত বস্তুগুলি ক্রম নিরপেক্ষ। ক্রম নিরপেক্ষ মানে গ্রেটার দেন, লেস দেন, ওইসব কিছু মানবে না আর কি। ছোটো থেকে বড়, বড় থেকে ছোটো, এইসব কিছু মানবে না। পুরো একদম সেট। এই সেটে বলেছে 1 2 3 5 6 চেয়েছে, এগুলো ক্রম নিরপেক্ষ হবে, অর্থাৎ 6 যে তোমার 6 থাকবে, 1 2 3 4 5 6 এরকম করে চলতে থাকবে, এরকম কিছু নয়। 8 তোমার মাঝেও আসতে পারে, পরেও আসতে পারে, এই প্রথমে 8ও চলে আসতে পারে, ঠিক আছে? ক্রম নিরপেক্ষ মানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এইসব কিছু মানবে না, ঠিক আছে? এটাই সেট বলতে ওরা বুঝিয়েছে। আশা করছি তোমরা সেট জিনিসটা বুঝেছো। ঠিক আছে, তোমাদের এগুলো জানতে হবে, ঠিক আছে? সেটের দুটো পদ্ধতি হচ্ছে রোস্টার অথবা ছকবন্দীকরণ পদ্ধতি, রোস্টার পদ্ধতি, ঠিক আছে? তারপর ধর্মভিত্তিক বা সেট নির্মাণ, সেট বিল্ডার পদ্ধতি। ইংলিশ নামগুলো তোমাদের মনে রাখতে হবে। সো আমি এগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি কী জিনিস। আমি ভেবে নিচ্ছি ভাওয়েলের সেটটাকে আই ধরো না, যে কোনো একটা পি ধরে নাও, ঠিক আছে? এই সাইডটা তুমি যে কোনো কিছু ধরে নিতে পারো, ঠিক আছে? ভাইলস কি? এ,
ই আই ও ইউ, ঠিক আছে। এগুলোকে আমরা যখন আমরা ভেঙে লিখব সেটাকে আমরা বলি রোস্টার পদ্ধতি। এইটাকে বলা হয় রোস্টার পদ্ধতি। এইটাকে যদি আমরা এরকম করে বলি, ইংলিশ বর্ণের ভাওয়েল এর সেট, এটা আমরা ভাষায় বলেছি। এইটার মানেই কিন্তু এইটা, তোমরা দেখো এইটার মানে এইটা, ঠিক আছে। তার জন্য এটাকে আমরা যখন ভাষায় লিখে প্রকাশ করছি, এইটাকে তখন পদ্ধতি বা সেট বিল্ডার পদ্ধতি, ঠিক আছে। এটাকে আমরা যখন ভাষায় প্রকাশ করব, সেইটা হচ্ছে তোমার ধর্মভিত্তিক পদ্ধতি বা সেট বিল্ডার পদ্ধতি। যখন সেটাকে আমরা মানে এরকম লিখে প্রকাশ করব, সেটাকে আমরা বলি রোস্টার পদ্ধতি রোস্টার পদ্ধতি বা ছকবন্দি পদ্ধতি আর কি, এরকম কিছু আছে। তোমরা বইটা একটু দেখবে, ঠিক আছে। তা সসীম সেট বা অসীম সেট, ঠিক আছে। এই সেটকে তোমরা মানে লিখে প্রকাশ করতে পারবে, তাকে আমরা সসীম সেট বলি। সসীম সেট, যেই সেটকে তোমরা লিখে প্রকাশ করতে পারবে তাকে আমরা সসীম সেট বলি, ঠিক আছে। মানে যেমন ধরে নাও, যেমন এ ই আই ও ইউ, এটা আমরা প্রকাশ করতে পারছি। আবার যদি বলে কনসোনেন্টের সেট বলো, সেটা আমরা কিন্তু প্রকাশ করতে পারবো, সেগুলো নির্দিষ্ট জিনিস আছে। যদি বলে তোমাকে ন্যাচারাল নাম্বারের সেট বলো, তুমি কি বলতে পারবে? যদি বলে বাস্তব সংখ্যার সেট বলো, সেগুলোকে তুমি লিখে প্রকাশ করতে পারবে। অনেক আছে তো, বাস্তব সংখ্যা, ন্যাচারাল নাম্বার, পূর্ণ সংখ্যার সেট, অনেক আছে ভাই। তুমি কত বলবে বলো? মানে তোমাকে বলেই যেতে হবে। সেরকমের ক্ষেত্রে সেগুলোকে আমরা অসীম সেট বলি। আর যেগুলো আমরা লিখে মানে শেষ করে দিতে পারবো, সেগুলোকে আমরা সসীম সেট বলি। বলতে বুঝাচ্ছে যেটা, মানে সেটের মধ্যে একটি জিনিসই থাকবে আর কি, সেটাকে আমরা একপদী সেট বলি। যেমন এ সেটে ধরে নিচ্ছি 4, এইটাই তোমার মানে একটি জিনিস আছে শুধু সেটের মধ্যে, সেই সেটটির ভিতরে দেখো একটি জিনিস আছে, এটিকে আমরা সিঙ্গেলটন সেট বা একপদী সেট বলবো। এটাও কিন্তু একপদী সেট, ভিতরে শুধু একটা অক্ষর থাকলেই তুমি সেটাকে একপদী সেট বা সিঙ্গেলটন সেট বলবে, ঠিক আছে। এটা কি মানে শূন্য সেট মানে ভিতরে কোনো কিছুই থাকবে না, এস ইকুয়াল টু ভিতরে কোনো কিছু থাকবে না, এটা শূন্য সেট বলা হয়। এটাকে ফাই দিয়েও প্রকাশ করা যায়, শূন্য সেটকে আমরা ফাই দিয়েও প্রকাশ করি, ঠিক আছে। এটা ফাই দিয়েও প্রকাশ করা যায়। তারপর তোমার এরকম ভিতরে কিছু থাকবে না, এরকম সেটকে আমরা ভিতরে কিছু থাকবে না, এরকম সেটকে আমরা শূন্য সেট বা খালি সেট বা নাল সেট বলবো। তারপরে বা সাবসেট, উপসেটকে আমরা সাবসেট বলি, ঠিক আছে। একটা সেট আছে এ সেট, 1 2 3 4 5 6, ঠিক আছে। আর আরও দিতে পারো, আমি দিচ্ছি না, ঠিক আছে। আর একটা বি সেট আছে 4 3 2। দেখো বি সেটের সমস্ত পদ এ পদে আছে, এ সেটে আছে কিনা। 4 আছে, 3 আছে, 2 আছে। যদি বি সেটের সমস্ত পদ এ সেটে থাকে, তাহলে আমরা বলবো বি হচ্ছে এ এর সাবসেটকে আমরা প্রকাশ করি এরকম চিহ্ন দিয়ে। দাঁড়াও, এরকম চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করি সাবসেটকে। বি সেটে সমস্ত পদ এ সেটে আছে, অর্থাৎ আমরা এটা কি বলবো, বি সাবসেট এ। মানে যেই সেটটা বড়, যেই সেটের মানে বি সেটের সমস্ত পদ এ সেটে আছে, তাহলে এ সেটটাকে আমরা পেছনে লিখবো, বি সেটটাকে সামনে লিখবো, ঠিক আছে ভাই। সেট দাঁড়াও লিখে নিই, সমান সেট জিনিসটা হচ্ছে সেট 1 2 3 4, আবার বি সেট 1 2 3 4 বা 4 3 2 1, ঠিক আছে। 4 3 2 1, এটা ক্রম নিরপেক্ষ আমাদের সেটের সঙ্গেই আমরা পড়েছি। তারপরে তাহলে আমরা সমান সেট কখন করব, যখন বি সেটের সমস্ত পদ এ সেটে আছে বা এ সেটের সমস্ত পদ আমাদের বি সেটে আছে। দেখো 4 আছে, এখানেও 4 আছে, 3 আছে, 3 আছে,
তারপরে 2, সরি এটা 2 হবে, 2 এখানে আছে, 1ও এখানে আছে, ঠিক আছে। এই দুটোকে সমান সেট বলবো। অতএব A ইকুয়াল টু বি, যথার্থ উপসেট বা প্রপার সাবসেট। প্রপার সাবসেট জিনিসটা কি? প্রপার সাবসেট জিনিসটা ধরে নাও এ সেট আছে যার 1 2 3 5, আবার বি সেট একটা আছে যার এই সেট দুটো আছে। যদি বি প্রপার সাবসেট আমরা কখনো বলবো, প্রপার সেট সাবসেট আমরা বলবো যখন বি সেটের সমস্ত পদ এ সেটে আছে থাকা সত্ত্বেও একটা অতিরিক্ত পদ আছে। যেমন দেখো 1 আছে, এখানে 5 আছে, 2 আছে, কিন্তু এ সেটে তোমার অতিরিক্ত একটা 3 পদ আছে, একটা অতিরিক্ত পদ 3 আছে। যখন দুটো সেটের মধ্যে একটি সেটের অপর সেটের একটি সেট এর পদ সংখ্যা অপর সেটে থাকবে, থাকা সত্ত্বেও একটি অতিরিক্ত সংখ্যা থাকবে, তখন তাকে আমরা প্রপার সাবসেট বলে থাকি, ঠিক আছে। প্রপার সাবসেটের চিহ্ন আমরা এইভাবে দেওয়া থাকে। সাবসেটের মতনই এইটা জিনিস, বি এখানে থাকবে, এখানে এ থাকবে। বি সেটের সমস্ত পদ এ সেটের মধ্যে আছে থাকা সত্ত্বেও একটি পদ আমার বেশি আছে, তাই আমরা এ কে আমরা পেছনে লিখবো, তো বি কে আমরা সামনে লিখবো, ঠিক আছে। এটা প্রপার সাবসেট সেট বা ইউনিভার্সাল সেট জিনিসটা কি ভাই? ধরো এ একটা সেট 1 2 3, বি একটা সেট 5 8, সি একটা সেট 3 4, ডি একটা সেট এর সেটে আছে তোমার 1 2 3, তারপরে 5 8 4 10 12, এরকম এ সেট বি সেট সি সেট ডি সেট এর সমস্ত পদ যখন একটি সেটের মধ্যে থাকবে তখন সেই সেটকে আমরা কি বলবো? ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। দেখো 1 2 3, এখানেও আছে 1 2 3, 5 8 5 8 আছে, 3 4 3 4। আমি আগেই বলেছিলাম যে একটা সেটে একটা পদের বেশি কখনো থাকবে না, অতএব 2টা 3 কখনো বা 2টা 5 এরকম কখনো থাকবে না। যতই 2টা জিনিস থাকুক কিন্তু তোমার একটি জিনিসই থাকবে, ঠিক আছে। তারপর আবার 10 12, দেখো এখানের এই সেটগুলোর সমস্ত পদ এই সেটটার মধ্যে আছে, ঠিক আছে। একেই আমরা সার্বিক সেট বলবো, ঠিক আছে। সার্বিক সেটকে আমরা ইউ বা এস দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। তাহলে পাওয়ার সেট জিনিসটা কি ভাই? ইকুয়াল টু 1 2 3, ঠিক আছে। 1 2 3 তুমি ধরে নিচ্ছ এ সেট ইকুয়াল টু এটা। তাহলে পাওয়ার সেট বলতে বুঝিছে তোমাদের উপসেট সংখ্যাকে আমরা পাওয়ার সেট বলে থাকি। এর উপসেট কটা তাহলে বলতে পারবে তোমরা? আশা করছি 2⁻³ মানে 8, ঠিক আছে। এর উপসেট হবে 8টা। আমি এবার ভেঙেও দেখে দিচ্ছি তোমাকে উপসেট কোনগুলো হবে। 1 হবে নিজে, 2 হবে, 3 হবে। আমার একটু সেকেন্ড ব্র্যাকেটটা ভাই দেওয়া মানে লট হচ্ছে আর কি, তোমরা একটু ঠিকঠাক করে নাও। 1 2 হবে, 2 3 হবে, 3 1 হবে। কটা হলো? 1 2 3 4 5 6। আর সেই সেটটাও, যেই সেটটা আছে সেই সেটটাও তার নিজের উপসেট অর্থাৎ সাবসেট, তাহলে ওই সেটটাও নিজের উপসেট হবে। আবার একটা হবে শূন্য সেট, এইটাও একটা উপসেট। দেখো তাহলে কটা সেট হলো? 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আমাদের এখানে কী বেরিয়েছিল? সাবসেট 8টা। এখানেও দেখো আমি ভেঙে দেখে দিলাম 8টা, ঠিক আছে। এরকম অনেক কিছু আছে দেখবে। দুটি সেটের যোগ কি করে করব ভাই? আমরা দুটি সেটের যোগ আমরা কি করে করব? ধরে নাও একটা সেট 1 5 10, বি একটা সেট 7 5 8, ঠিক আছে। ইউ নিয়ে মানে ইউ দিয়ে প্রকাশ করি।
মানে একটা এরকম চিহ্ন আর কি। ইউনিয়ন মানে যোগ, ইউনিয়ন মানেই যোগ, তোমরা জানো আশা করছি আমি এটা। ইউনিয়ন বি, তাহলে কি লিখবো যোগে। দেখো এই সেটের আর এই সেটের পদগুলো আমরা সব লিখব। ইউনিয়ন মানেই ভাই যোগ, আমরা জানি, তাহলে আমরা সব যোগ করব। তাহলে করো যোগ 1, 5, 10, 7, আবার দেখো 5 আসছে। কিন্তু আমি তোমাদের আগেই বলেছি একটা সেটে একটা পদের বেশি দুটো পদ থাকবে না, অর্থাৎ একই রকম একটি পদের বেশি দুটো পদ থাকবে না, অর্থাৎ আমরা 5কে আর লিখবো না। 5কে আমরা লিখে দিয়েছি ভাই, তাহলে আবার লিখতে যাব কেন। 8 হয়ে গেল, এটাই আমরা ইউনিয়ন, ঠিক আছে, সেটের ইউনিয়ন বা যোগ। তার সেটের ছেদ, এখানে কিন্তু অনেক ভেনচিত্র টেনচিত্র আছে, তোমরা বইয়ে দেখবে। আমি ভেনচিত্র আরে করাইনি, ওসব বেকার জিনিস ভাই, ভেনচিত্র টেনচিত্র করে লাভ নেই কোনো। আমি যা মনে করছি তোমাদের করাচ্ছি, ঠিক আছে। দুটি সেটের ছেদ, এটাকে আমরা এইভাবে প্রকাশ করি, উল্টো ইউ, ইন্টারসেকশন। ধরো এ একটা সেট 5, 10, 20, 22, আর একটা সেট বি, বি একটা সেট যায় 10, 22, 25, 10, 22, 25, 28। এই সেটের দুটি সেটের ছেদ বা ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে ওরা বলতে চেয়েছে দুটো সেটের কমন এলিমেন্টগুলোকে আমরা লিখবো, সেগুলোকে আমরা ইন্টারসেকশন বলি। কমন এলিমেন্ট এখানে কোন কোন আছে ভাই? 10 আছে, 10 আছে, 22 আছে, 22 আছে, তাহলে আমাদের কমন এলিমেন্ট হচ্ছে 22 আর 10। আর কি কোনো কমন এসছে? দেখো 5 এই সেটে নেই, বা এই 20 এই সেটে নেই, ঠিক আছে, আর 25 এই সেটে নেই, 28 এই সেটে নেই। কমন এলিমেন্টগুলোকে আমরা ইন্টারসেকশন দিই বা সেটে আমরা প্রকাশ করি, ঠিক আছে। তারপর যখন কোন দুটি সেটের মধ্যে কোনো মিলই থাকবে না ভাই, যখন কমন এলিমেন্ট মানে ইন্টারসেকশনে কোনো মিলই থাকবে না বা কমন এলিমেন্ট থাকবে না, তখন আমরা সেই দুটো সেটকে বিচ্ছেদ সেট বলি, ঠিক আছে। আমরা সেই সেটকে বিচ্ছেদ সেট বলি, ঠিক আছে। কোনো এলিমেন্টই থাকছে না ভাই, তাহলে আমরা কি করে বলবো? তাহলে বিচ্ছেদ সেট আমরা নট ইকুয়াল টু বি, ঠিক আছে। ধরো এ একটা সেট 2, 3, 4, 5, 8, ও লট হয়ে গেল। তাহলে এ মাইনাস বি অন্তর বলেছে, অন্তর আমরা কী করে করবো? এই সেটের আর এই সেটের কমন এলিমেন্ট দেখো, কমন এলিমেন্ট কী আছে? 5, 8, আর এখানে 5, 8, তাহলে এগুলোকে আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। কমন এলিমেন্টকে আমরা বাদ দিয়ে দেবো, দুটো সেটের মধ্যে যখন কমন এলিমেন্ট আসবে আমরা সেগুলোকে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে সামনে যেই সেটটা থেকে যেই সেটটা বিয়োগ করতে দিয়েছে, তাহলে এ সেট থেকে আমরা বি সেট বিয়োগ করতে দিয়েছে, এ সেটের সামনের যেই পদগুলো আছে, মানে কমন এলিমেন্টগুলো বাদ দিয়ে যেই পদগুলো থাকবে, যে কমন এলিমেন্ট বাদ দিয়ে যেই পদ থাকবে সেগুলোকে আমরা টুকে দেবো। তাহলে 2, 3, 4 আমাদের সেটের বিয়োগ হয়ে গেল। কিন্তু আমাদের বি সেটের যেগুলো বাদ দিয়ে আছে সেগুলোকে আমরা টুকবো না, কারণ আমাদের এটা আগে দিয়েছে তারপরে বি দিয়েছে। আমি সহজে বুঝাচ্ছি ভাই, তোমরা বুঝো জিনিসটা। কমন এলিমেন্টকে আমরা বাদ দিয়ে দেবো দুটো সেটের মধ্যেও, তারপর যেটা আমাদের এ সেটে পড়ে থাকবে যেই পদগুলো কমন এলিমেন্ট বাদ দেওয়ার পরে সেগুলোকে আমরা টুকে দেবো, তাহলে ওগুলোই আমাদের বিয়োগ হয়ে গেল। যদি আমাদের বলে বি থেকে এ বিয়োগ করে, এগুলোর মধ্যে কমন এলিমেন্ট কী আছে ভাই? 5, 8, তাহলে 5, 8কে আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমরা তখন কী করবো? বি সেটের পদকে লিখবো। বিটা আমাদের আগে আছে, বি সেটের পদকে আমরা লিখবো, এ সেটের পদ আমরা লিখবো না, ঠিক আছে। তাহলে 20 আর 30 এইটাই আমাদের বিয়োগ হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছো তোমরা জিনিসটা। বিনিময় সূত্র, সংযোগ সূত্র, বন্টন সূত্র, ডিমর্গান সূত্র, অভেদ সূত্র, পূরক সূত্র। পূরক সূত্র দেখতে পাচ্ছ না? হ্যাঁ, ঠিক আছে। এই সূত্রগুলো মুখস্থ করতে হবে, কিন্তু তোমরা যদি বলো তাহলে আমি এগুলো আবার তোমাদের প্রমাণ আছে, সূত্রগুলো প্রমাণ করেও দেখিয়ে দিতে পারি আমি। আর তোমাদের আজকে এই ভিডিওটা থিওরির উপরে ছিল, আর তোমাদের ভিডিওতে এই অনুশীলনী সলভের ভিডিও আসবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে যদি কিছু বুঝতেও ভাই পারো ভিডিওটা থেকে, লাইক করবে আর সাবস্ক্রাইব তো করে দিবেই ভাই, আমি জানি। ঠিক আছে, আর কি বলবো, থ্যাংক ইউ, গুড নাইট।